আমি শিবলুর আজম কুরেশি, সাবেক সভাপতি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং সদস্য গভর্নিং বডি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আমার প্রতিষ্ঠানের নাম অবকাশ পর্যটন লিমিটেডের আমি ম্যানেজিং ডিরেক্টর। আমরা বেসরকারি বা সরকারি সকল স্টেক হোল্ডারই পর্যটন নিয়ে কথা বলতে গেলে একটা কথা কমনলি বলে থাকি, সেটা হলো অপার সম্ভাবনার বাংলাদেশ পর্যটনের জন্য। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারের গৃহীত পদক্ষেপগুলো এই সম্ভাবনাকে বাস্তবায়নের সহায়ক হচ্ছে না অনেক ক্ষেত্রেই। এই প্রসঙ্গে আমি আমাদের ট্যুর অপারেটর এবং ট্যুর গাইড রেজিস্ট্রেশন আইন এবং ট্যুর অপারেটর বিধিমালা কথা যদি উল্লেখ করি, তাহলে আমি বলবো যে আইনটা 22 সনে হয়েছে, এটা সম্পূর্ণভাবে পর্যটনের বিকাশের জন্য সহায়ক না হয়ে কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতার কারণ হয়েছে। প্রথম বক্তব্য হলো আমার যে কোনো আইনের সংশ্লিষ্ট পক্ষদের প্রত্যেকের স্বার্থ রক্ষা করা এবং প্রত্যেকের দায় দায়িত্বকে সুনির্দিষ্ট করা। কিন্তু এই আইনে একতরফাভাবে শুধু ট্যুর অপারেটর এবং গাইডদের দায় দায়িত্বকে সুনির্দিষ্ট করা হয়েছে, ট্যুরিস্টদের অধিকারকে সংরক্ষিত করার জন্যে। কিন্তু ট্যুরিস্টদেরও তো দায় দায়িত্ব যেটা আছে সেটার ব্যাপারে কোনো কিছুই কখনো বলা হয়নি, এক হরফও এখানে বলা হয়নি। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, ট্যুর অপারেটরের যেমন দায় দায়িত্ব রয়েছে, ট্যুরিস্টকেও তাকে তার কমিটমেন্ট অনুযায়ী দায় দায়িত্ব পালন করতে হবে। যেমন নির্ধারিত সময়ে পর্যটনের যাত্রার স্থলে উপস্থিত হওয়া, এটা নিয়ে আমরা সাধারণত প্রত্যেক ট্যুর অপারেটর সমস্যায় পড়ে থাকি। নির্ধারিত সময়ে অনেকে আসেন না এবং নির্ধারিত সময়ে পেমেন্ট করা, কারণ পেমেন্টটার উপর নির্ভর করে ট্যুরের সাকসেসটা। আমরা অগ্রিম পেমেন্ট করে আমাদের হোটেলগুলো নিশ্চিত করি, জাহাজের টিকিট, এয়ার টিকিট বা বাসের টিকিট নিশ্চিত করি। সময় মতো টাকা না দিলে এগুলো অনিশ্চিত হয়ে যায় এবং তার সাফারিং কিন্তু ট্যুর অপারেটরকে ভোগ করতে হয়। এটা হলো প্রাথমিক দিক আমি মনে করি। আরেকটা বিষয় হলো যে এই আইনে একটা ধারা সংশোধন করা হয়েছে যে 1889 সনের ক্রিমিনাল অ্যাক্ট অনুযায়ী এরা আইনের আওতায় আসবেন। এটা আসলে ট্যুর অপারেটরদের ব্যাপারে কেন এই কথাটা আনা হলো, এটা আমার কাছে খুবই স্পষ্ট নয়। কারণ যে কোনো নাগরিক বাংলাদেশের ক্রিমিনাল অ্যাক্ট করলে সে ক্রিমিনাল অ্যাক্টের আওতায় আসবে, সেটা ট্যুর অপারেটর হোক বা অন্য যে কেউ হোক। এইখানে আলাদাভাবে কেন আইনের আওতায় আনার কথাটা বলা হয়েছে, এটা আমার কাছে অযৌক্তিক বলেই মনে হয়। আরেকটা ইস্যু, সেটা হলো যে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির বিধান করা হয়েছে এই আইনে। কিন্তু মোবাইল কোর্টে কিন্তু সেই সমস্ত শাস্তিকেই বিধান করা যায় যেগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। কিন্তু ট্যুর অপারেটরে একজন ট্যুরিস্টের কমপ্লেইন, এটাকে ইনভেস্টিগেশন করে প্রমাণ না করা পর্যন্ত এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত নয়। কাজে মোবাইল কোর্টের কার্যকারিতা এখানে কিন্তু বাস্তবসম্মত নয়। আমরা সাধারণত ওই মোবাইল কোর্ট সম্বন্ধে জানি যে গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হয়। গাড়ির কাগজপত্রে যদি কোনো জটিলতা থাকে, সেটা ডেট এক্সপায়ার থাকে, এটা প্রমাণিত বলেই তাকে শাস্তির আওতায় আনা হয়। তো কাজে এই জায়গাটাতেও পর্যটন বিকাশের জন্য এটা ক্ষতিকর বলে আমি মনে করি। এ হলো গ্রসভাবে আমি আইনের কথাগুলো আইন সংক্রান্ত কথাগুলো বললাম। বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এখন আসি আমি পর্যটন আইনের বিধিমালাগুলো। ট্যুর অপারেটর রেজিস্ট্রেশন লাইসেন্সের জন্য যে বিধিমালা করা হয়েছে, এখানে বিশাল একটা বোঝা ট্যুর অপারেটরদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। যেমন আপনার ব্যাংক কিস্তিতে 10 লাখ টাকা থাকতে হবে, 3 লক্ষ টাকা জামানতভাবে এফডিআর বা অন্য কোনো ফর্মে জমা দিতে হবে, 50,000 টাকা লাইসেন্স ফি দিতে হবে, 5,000 টাকা আবেদন ফি, 1,000 টাকা সার্ভিস চার্জ এবং স্বাভাবিকভাবেই লাইসেন্স ফির উপরে 15% ভ্যাট, 7,500 টাকা আরও যোগ হবে। তো এইটা বিকাশমান পর্যটন শিল্পের কথা যদি আমরা বিবেচনায় আনি, তাহলে এটা অতিরিক্ত হয়ে গেছে বলে আমি মনে করি। কারণ বাংলাদেশে পর্যটনটা কিন্তু পার্টিকুলারলি ডোমেস্টিক পর্যটন অত্যন্ত বুমিং পজিশনে আছে। এই বুমিং পজিশনে নেওয়ার যে কৃতিত্ব, এ কিন্তু একেবারেই নতুন জেনারেশনের, যারা সদ্য
ইউনিভার্সিটি কলেজ থেকে লেখাপড়া করে বের হয়েছেন, ওরা অক্লান্ত পরিশ্রম করে দুর্গম পর্যটন কেন্দ্রগুলোতে গিয়ে, স্থলগুলোতে গিয়ে ওগুলোকে এক্সপ্লোর করে, ওগুলো ছবি ধারণ করে, ভিডিও ধারণ করে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করে এই সমস্ত স্পটগুলোকে পরিচিত করা হচ্ছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড দাবি করে বাংলাদেশে 1500-র মতো ট্যুরিজম স্পট আছে। আমি বলবো এই 1500-র 150টাও কিন্তু বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এক্সপ্লোর করেনি, সবগুলোই এই ইয়াং জেনারেশন করেছে। প্রতিষ্ঠিত পর্যটন স্পটগুলো ছাড়া নতুন যা কিছু যোগ সংযোজন হয়েছে এই তরুণ ট্যুর অপারেটরদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তো কাজে এই ট্যুর অপারেটরদের জন্য এত টাকা বিনিয়োগ করে কাজ করাটা প্রায় অসম্ভব বলে আমি মনে করি। তো কাজে এই ধারাগুলোকে শিথিল করে এটাকে সবার জন্য গ্রহণযোগ্য করে তো আনাটা বাংলাদেশের পর্যটন বিকাশের জন্য অত্যন্ত অপরিহার্য। এখানে আমি হতাশার সঙ্গে একটা জিনিস খেয়াল করি, এই আইন এবং বিধিমালা প্রণয়নের সঙ্গে আমি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য হিসাবে মিটিংগুলোতে উপস্থিত ছিলাম। প্রতিটা মিটিংয়েই আমি এই আপত্তিগুলো তুলেছি, এই যুক্তিগুলো তুলে ধরেছি, কিন্তু আমরা কর্তৃপক্ষের বিবেচনায় আনতে পারিনি। এবং আরেকটা বিধিমালা যেটা ট্যুর গাইডদের ব্যাপারে করা হয়েছে, এখানে একটা মাত্র ক্যাটাগরি করা হয়েছে বাংলাদেশের ট্যুর গাইডদের জন্যে। তো আমার বক্তব্য ছিল যে যিনি শ্রীমঙ্গলে কাজ করেন উনি কিন্তু কক্সবাজার সম্বন্ধে কিছুই জানেন না, শ্রীমঙ্গলের ট্যুরিস্ট গাইড, এবং কক্সবাজারের ট্যুরিস্ট গাইড সুন্দরবন সম্বন্ধে জানে না। যদি একই ক্যাটাগরি করে তাদেরকে লাইসেন্স প্রদান করে ফেলা হয় তাহলে কিন্তু সে সুন্দরবনেও অপারেট করার জন্যে হবে, অধিকারী হবে, এবং শ্রীমঙ্গলেও অপারেট করার জন্য অধিকারী হবে একই ব্যক্তি। যার জন্য আমার প্রস্তাব ছিল যে দুটো ক্যাটাগরি করা হোক, একটা জাতীয় ভিত্তিক ক্যাটাগরি। এমন বেশ কিছু ট্যুর অপারেটর আছেন যারা পুরো বাংলাদেশকেই গাইড করতে পারেন এবং তারা অত্যন্ত নলেজফুল, কেউ কেউ মাল্টিল্যাঙ্গুয়াল, কেউ জাপানি জানেন, কেউ চাইনিজ ভাষায় দক্ষ, কেউ জার্মান ভাষায় দক্ষ, ইংলিশ তো কমন একটা বিষয়। তো এবং স্থানীয় যারা ট্যুর গাইডিং করবে তাদেরকে স্থানীয় ক্যাটাগরিতে লাইসেন্স দেওয়া হবে, যেমন কী বলে আপনার শ্রীমঙ্গলের গাইড শ্রীমঙ্গল, কক্সবাজারের গাইড কক্সবাজারে, এইভাবে। আরেকটা ইস্যু যে এই ট্যুর গাইডদেরকে ট্রেড লাইসেন্স জমা দেওয়ার বিধান করা হয়েছে, কিন্তু গাইডিং কিন্তু আসলে কোনো ট্রেড নয়, এটা পেশা। এবং আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি পৌরসভা, সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স বিধিমালায় গাইডিং বলে, ট্যুর গাইড বলে কোনো খাত নেই, কাজেই ট্রেড লাইসেন্সও করা সম্ভব হচ্ছে না। এই সমস্ত অসঙ্গতিগুলো দূর করে সবার জন্য গ্রহণযোগ্য, সব শ্রেণীর ট্যুর অপারেটর যেন এতে অন্তর্ভুক্ত হতে পারেন এমন একটা আইন ও বিধিমালা প্রণয়ন করে বাংলাদেশের ট্যুরিজমকে এগিয়ে নেওয়ার পথকে সুগম করতে হবে, যাতে করে আমরা আমাদের দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে পারি, আমরা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উন্নত জাতিতে পরিণত হতে পারি, বিশ্বের দরবারে মাথা উঁচু করে এগিয়ে যেতে পারি। এখানে আমার আরেকটা বিষয় আমার কাছে বোধগম্য মনে হয়, সেটা হলো এই স্বৈরতারী তান্ত্রিক সরকারের প্রণীত আইন বাস্তবায়নের জন্যে সরকারের পরিবর্তনের সুবিধাভোগী যারা, তারা কেন এত আগ্রহী, এটা আমার কাছে বোধগম্য নয়। এই বিষয়গুলোকে বিবেচনায় আনা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ সবাই। পর্যটনিয়া ভ্রমণ পিয়াসীদের জন্য উন্মুক্ত দুনিয়া।